এদের যারা নেতা আছে তারা কোনোদিন বিতর্কে আসিফ মহিউদ্দিন ভাইয়ের তো ধারে মানে আসবে তো না, এটা নাম শুনলেই বোধহয় তাদের গলায়, আমরা দেখেছি কল রেকর্ডিং, সেই মাতুব্বর আজাদ অভিজিৎ ভাই যে ফোন করেছিলেন বিভিন্ন মাওলানাদের, তাদের গলা শুকিয়ে যায়। তো এখন তারা বিতর্কে আসে না, বিতর্কে আসলে কিন্তু তাদেরও লাভ আমাদেরও লাভ। কিভাবে? বিতর্কের মাধ্যমে বোঝা যায় যে আমরা বেঠিক হলে আমরা ইসলাম কবুল করে নেব। বিতর্কে তারা আসতে চায় না, দূর থেকে ওই যে মানে এটাকে পুরুষ, সুপুরুষ কাপুরুষ বলে কিছু নাই, কিন্তু সমাজে প্রতিষ্ঠিত হতে না কাপুরুষ বা কাওয়ার্ড এই টাইপের লোকজন দূরে বসে চিৎকার করবে, হুমকি দেবে, তারা বলবে নাস্তিকদের কল্লা ফলাই দেবো, কিন্তু তাদের ওই পেটে বিদ্যা বুদ্ধি নাই যে এসে দুই একটা কথা বলার জন্য। আসিফ ভাই, আমি বিতর্ক পারি না, কিন্তু আমি চাই বিতর্ক খুব হোক। এখন গতকাল কি কথা হচ্ছিল ইমরান বিন বশির ভাইয়ের ক্ষেত্রে, তো এরা যে ধুরন্ধর, এরা চায় কি ইমরান বিন বশির ভাই যেহেতু বিতর্ক করেন নাই, উনি মাদ্রাসায় পড়াশোনা করছেন, কয়েকটা ইংরেজি টার্ম, কয়েকটা হিন্দি টার্ম, কয়েকটা ওই আলবার্ট আইনস্টাইন কি করছে, স্টিফেন হকিং কি করছে, দেখো সে কিভাবে ওই মক্কা মঙ্গল গ্রহে যায় বা চাঁদে যায় ফাটল পাইছে, এটা নীল আর্মস্ট্রং এটা স্বীকার করে নিছে, এইসব কথাবার্তা বলে এখন এই স্বাভাবিকভাবে ইমরান বিন বশির ভাইকে এটা বললে উনি কালকে বলছিলেন লাইভে যে আমি তো মাদ্রাসায় পড়ছি ভাই, আমার নবী একটা টয়লেট বানাইতে পারেন, এখন আমার এই বিজ্ঞান বললে তো আমি বুঝবো না। না, তখনই বলবে যে দেখছো বুঝে নেয়, তার মানে ইসলাম সত্য। এই ধুরন্ধরি করার চেষ্টা। এখন তার সাথে বিতর্কের জন্য আমি দেখছিলাম অনেকে আমাকে লিঙ্ক পাঠান, মুশফিক মিনার নামের একজন, তিনি যখন ইমরান বিন বশির ভাই একটা ভিডিও তৈরি করেন কোনো একটা বিষয়, সেটাকে কথিত খণ্ডন করা ৩-৪টা পর্বে ২-৩ ঘন্টা করে এক একটা লাইভের ডিউরেশন, কয়েকজন মিলে তারা আলোচনা করেন এবং খণ্ডন করতে পারেন কিনা আমি জানি না, কিন্তু এত কষ্ট না করে যদি মুশফিক মিনার এই ইমরান বিন মানে ইসলামপন্থীদের মধ্যে তো কেউ আসে না, আসিফ ভাই এই ইমরান বিন বশির ভাই চ্যালেঞ্জ করেছিলেন, অনেকে চ্যালেঞ্জ না আহ্বান জানিয়েছিলেন, কয়েকজনের নামও বলেছিলেন, যেমন মিজানুর রহমান আজহারি, আর একজন আছে আবু তোহা আদনান, এরকম আহমদুল্লাহ, কয়েকজনের নাম বলে, হ্যাঁ। আহমদুল্লাহ, তারা যদি আসেন তাদের সাথে তিনি আলোচনা করবেন, তিনি জানবেন যদি তারা তাকে কনভিন্স করতে পারেন তিনি আবার ইসলামে ফেরত যাবেন, দেশে ফিরতে চান। এবং পরে আমরা বলেছিলাম যে তাদের জন্য আমি কিছু ভাই ব্রাদারের সাথে কথা বলেছি যে ১০ লাখ টাকা তাদের এই এই ওয়াজ মাহফিলে গেলে ১-২ ঘন্টার জন্য ১০ লাখ টাকা সর্বোচ্চ ফি সম্ভবত। ১০ লাখ আচ্ছা, টাকা আমিও আমরা দিয়ে দেব। আমার পক্ষ থেকে ৫ লাখ টাকা দিব, ১৫ লাখ হলো। ১৫ লাখ, হ্যাঁ। তো তারপরে তারা কেউ সাহস দেখান নাই। মুশফিক মিনার বলেছিলেন, আমি তখন লাইভে তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি চান? তো উনি বলেছেন মুশফিক মিনার তো আলেম না। আমি কিছু বললে ইসলাম বিষয়কে উনি তো বুঝবেন না। এবং তার কথাবার্তা, তার ব্লগ পড়েও তার এতটা মনে হয়নি। তিনি ওইখানে এটাও বলেছেন, আসিফ মহিউদ্দিন ভাইয়ের লেখা পড়ে আমার মনে হয়েছে, আমি এমনও অনেক খুঁটিনাটি জিনিস মনে হয়েছে আমি জানতাম না তিনি যেভাবে ব্যাখ্যা করেছেন। তো তিনি নিজের চেষ্টায় অনেক কিছু ধারণ করেছেন। মুশফিক মিনারের ব্লগ লেখা পড়ে বিশেষ করে আমরা সবাই জানি সংশয়.com এর কাউন্টার হিসেবে তিনি একটি ওয়েবসাইট তৈরি করেছেন এবং হাতড়ে বেড়াচ্ছেন। যেটা পরে আলেম ওলামারা আরো বেশি সংশয়ে পড়েছেন তাদের লেখা পড়ে। তো মুশফিক মিনার মজার যেহেতু ব্যাপার সাহস হচ্ছে করেছেন। মুশফিক মিনার নিজেও এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছে যে না, মানে নাস্তিকদের জবাব দেয়া লেখা পড়ে মানুষ কেন নাস্তিক হয়ে যাচ্ছে। তো তারপরে মুশফিক মিনার যেহেতু উনি সাহস করেছেন যে হ্যাঁ, আলোচনা করতে চান, বিতর্ক করতে চান। আমি একটু আপনাকে অনুরোধ করতে চাই, কালকে লাইভে আমি বলছিলাম আপনার সাথে কথা বলব। কিন্তু আসিফ ভাই আপনার সাথে আপনিও জানেন আমিও জানি ব্যক্তিগতভাবে কথা বলার সুযোগ হয়ে ওঠে না। আসিফ ভাই আপনি কি ওখানে থাকবেন? মানে যদি মুশফিক মিনার থাকেন এবং সাথে আরেকজন পরিচিত মুফতি থাকেন, কারণ যেহেতু মুশফিক মিনার মুফতি নন, তিনি থাকবেন। তিনি যুক্তিবিদ্যা নিয়ে তার পক্ষ, তার আ আ বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরবেন। সাথে একজন মুফতি থাকবেন। ইমরান বিন বশির ভাই থাকবেন, তিনি যেহেতু একজন মুফতি, এবং আপনি থাকবেন। এই ৪ জনার এবং সময় নির্ধারণ করে দেওয়া যেতে পারে। টপিকও নির্ধারণ করে দেওয়া যেতে পারে। যে কেউ একজন মডারেশন এ থাকতে পারেন। আপনার প্ল্যাটফর্ম, আমাদের প্ল্যাটফর্ম, তো আমাদের প্ল্যাটফর্ম, তাদের যে প্ল্যাটফর্ম, আমি উই দে করতে চাই না। কিন্তু ইসলামপন্থীদের প্ল্যাটফর্ম এবং নাস্তিকদের প্ল্যাটফর্ম, এটাও যদি ইয়ে করি, তো সেখানে এগুলার লাইভ স্ট্রিম হবে এবং তারা যদি আমাদেরকে আ যুক্তি তথ্য প্রমাণ দিয়ে আমাদেরকে পরাজিত করতে পারেন, আমরা হার মেনে নেব। আ এবং এটা তাদের একটা বিশাল জয় হবে। একটা বিতর্ক হলে আপনি কোন বিষয় বিতর্ক বা তাদেরকে, তারা যেকোনো বিষয় নিয়ে আসতে পারে কিনা, আপনি যদি এই বিষয়টা নিয়ে একটু আপনার মতামত দিতেন। অবশ্যই, যদি যেকোনো বিতর্ক যদি তারা করতে চায়, তাদের পক্ষ থেকে যদি একটা প্রস্তাব দেয়া হয়, বা আমরাও যদি হুম, তাদেরকে একটা প্রস্তাব দেই যে মুশফিক মিনার যে আ ইমরান ভাইকে নিয়ে লাগাতার ভিডিও বানায়া যাচ্ছে এখন। আমি দেখেছি তারা খুব জবাব দিয়ে যাচ্ছে নাকি ইমরান বিন বশির ভাইকে জবাব দিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে জবাবটা সামনাসামনি হোক। তারা যদি এরকমের জবাব দিতে চায়, যেমন ধরেন আমি কয়েকদিন আগে দেখলাম যে
বনু কুরাইজা গোত্রের উপর যে গণহত্যা, সেই গণহত্যা নিয়ে ইমরান বিন বশির ভাই একটা ভিডিও বানিয়েছিলেন। এরপরে দেখলাম যে কাউন্টার হিসেবে তারাও কিছু লেখালেখি করছে বা আ ভিডিও বানাচ্ছে। তো এই আলোচনাটা তাহলে আ মানে সামনাসামনি হয়ে যাক। মুশফিক মিনার যদি কোনো একজন প্রখ্যাত আ মুফতিকে নিয়ে আসতে পারেন। দেখেন আমি জেনারেল লাইন থেকে আসা, জেনারেল হুম, শিক্ষিত। বাংলা বাংলা ভাষার যে মানে সরকারি যে ইয়াটা পড়ালেখা, সেই পড়ালেখা থেকে এসেছি। আ ইমরান বিন বশির ভাই মাদ্রাসা লাইন থেকে এসছে। মাদ্রাসা লাইনে তো উনি তো টপ। অ মুফতি তো সেখানের যে টপ অ র‍্যাংকিং এর যারা তাদেরই একজন ইমরান বিন বশির ভাই। আর মুশফিক মিনারও তো জেনারেল পড়ালেখা করা একজন ছেলে যতদূর আমি জানি। কুয়েট থেকে সম্ভবত পাস করেছেন। তো হুম, উনি যদি একজন মুফতিকে নিয়ে আসেন আ উনার পক্ষে কথা বলার জন্য, সেটা যে কেউ হতে পারে, বাংলাদেশের যেকোনো মুফতি হতে পারে। উনারা ২ জন মিলে যদি আমাদের ২ জনের সাথে আলোচনা করতে বসেন, এই যেমন ধরেন এই বনু কুরাইজা গোত্রর যে গণহত্যা, সেটা নিয়ে বা ধরেন আ ইসলামে যে বাল্যবিবাহ আছে বা ইসলামে যে গনিমতের মাল হিসেবে নারী ধর্ষণ আছে, এই জিনিসগুলা যে ইসলামে বৈধতা দেয়া আছে, যেগুলা মুশফিক মিনার কিন্তু বেশ কয়েকবার আমাদের লাইভে এসে স্বীকারও করে গেছে যে এগুলা ইসলামে আছে। এইগুলা দাস প্রথা ইসলামের অংশ। এই জিনিসগুলা মুশফিক মিনার বেশ কয়েকবার এসে স্বীকার করে গেছে। এখন যে সমস্যাটা হয়, মুশফিক উমর এখানে এসে সত্য স্বীকার করে যায়, তখন তার দ্বীনি ভাইরা তাকে কামড়ে ধরে যে, "তুই কেন গিয়ে মানে স্বীকার করে আসলি? নাস্তিকের লাইভে গিয়ে তুই কেন এই জিনিসগুলা স্বীকার করে আসলি?" তখন তারাই তাকে হুমকি-ধামকি দেয়। এই কারণে মুশফিক মিনারের বেচারার অবস্থাও খারাপ। আমি যতদূর জানি যে তার দ্বীনি মুমিন ভাইরাই তাকে নাকি এখন মানে মারার জন্য খোঁজে বা হুমকি-ধামকি দেয়। তো এটা তো তাদের ব্যাপার, তারা বুঝবে। কিন্তু তারা যদি আলোচনা করতে আসে তাহলে তো আলোচনার দরজা সবসময় খোলা। যদি তারা আলোচনা করতে আসে এই যেকোনো একটা বিষয় নিয়ে, আমি যেই কয়টা বিষয় বললাম, আমি তো রাজি। আ এবং যদি আহমদুল্লাহ বা ডক্টর আবু বকর জাকারিয়া, আমার সবচেয়ে পছন্দ হচ্ছে ডক্টর আবু বকর জাকারিয়া। তাকে যদি আনা যায় তাহলে হুম। উনি যদি এখানে আসেন তাহলে আমি উনি তো বলে দিয়েছেন নাস্তিকদের সাথে ডিবেটে যাওয়া যাবে না। ডিবেটে গেলে ধরা খাইলে সে ইসলামের সমস্যা আছে। হ্যাঁ, উনি বলে দিয়েছেন। কিন্তু আমার খুবই পছন্দ। উনাকে যদি পাওয়া যেত তাহলে খুব ভালো হতো। আমি উনার জন্য অনেক কিছু রেডি করে রেখেছি। উনাকে ভালো করে ধরার জন্য, একদম ক্যাপ করে ধরার জন্য অনেক কিছু রেডি করে রেখেছি, যেগুলো এখনো প্রকাশ করি নাই। উনি আসলে আমি এমনভাবে ধরবো, এমনভাবে মানে তাকে তা আমি এইটা কথা দিতে পারি, আমার দর্শকদেরকে আমি এটা কথা দিতে পারি যে, সে কাঁদতে, কাঁদতে সেই লাইভ থেকে বের হবে। সেই বিতর্ক থেকে সে কাঁদতে, কাঁদতে বের হবে। এইটা আমি কথা গ্যারান্টি দিতে পারি, এটা আমি কথা দিতে পারি। ডক্টর আবু বকর জাকারিয়া যদি কখনো আসেন আমাদের সাথে বিতর্কে, সে কাঁদতে, কাঁদতে সেই লাইভ থেকে বের হয়ে যাবে। সে থাকবে না লাইভে। সে বিতর্কে থাকবে না। মানে কন্টিনিউ করতে পারবে না। এটা আমি আমার দর্শক শ্রোতাদেরকে গ্যারান্টি দিতে পারি। আর যদি অন্য কাউকে নিয়ে আসতে চায় তাহলেও রাজি আছি। কোন সমস্যা নাই। আ আপনারা ব্যবস্থা করেন বা মুশফিক মিনার যদি ব্যবস্থা করতে চায়, সেটা তারা যদি এগিয়ে আসে তাহলে আমরা আলোচনা করতে পারি। যেকোনো জি। বিষয় নিয়ে। আলোচনাটা হোক, বিতর্কটা হোক। এটাই তো আমরা চাই, তাই না? কাটাকাটি মারামারি করার দরকার কি? এগুলা করেন, আলোচনা করেন। আমিও দেখি আমি ইমরান বিন বশির ভাইকে লিংক দিয়েছি। উনি দেখি যুক্ত হতে পারেন কিনা। তাহলে উনার সাথেও একদম আর যদি মুশফিক মিনার সাথে আমার যোগাযোগ নাই, তাকেও আমরা লিংক দিতে পারতাম লাইভে। এখানেই তিনি বলে ফেলতে পারতেন। দেখি ইমরান বিন বশির ভাই যুক্ত হন কিনা। এর মধ্যে যদি মুশফিক মিনারকে কেউ চিনে থাকেন, কারোর ফ্রেন্ড লিস্টে থেকে থাকে, তাকে এখানে মেনশন করতে পারেন। আমরা গত লাইভে যে আহমদুল্লাহর একটা ভিডিও বিশ্লেষণ করছিলাম, আপনি তার টোন দেখবেন, কথার টোন। তার কিন্তু মেজাজটা খারাপ হয়ে গেছে যখন তাকে এই বিতর্কের কথা বলছে। খুব এর গরম হুজুর। গরম এবং যারা বাংলাদেশের প্রথিতযশা আলেম ওলামা আছেন, যারা ওয়াজ মাহফিল করেন, খুবই জনপ্রিয়। তাদের কয়েকজন তাদের এই আলেম ওলামাদের ডান হাত, বাঁ হাত, তাদের তো অনেক হাত থাকে। সেই হাতের কয়েকটা শাখার সাথে আমার পরিচিতি আছে। তারাও নাস্তিক, কিন্তু পেশার কারণে এবং তাদের সাথে জড়াইয়া যাওয়ার কারণে তাদের ওই পেশায় থাকতে হয়। তারা বলতেছেন ব্যক্তিগত পর্যায়ে, মানে হয় না যারা একটু বেশি বড়, বড় ডোনেট করে। ধরেন একজন শিল্পপতি ধরেন আব্বাসিরে ডোনেট করে। প্রত্যেক মাসে তার একটা ইয়ে থাকে এবং তাদের সাথে ব্যক্তিগত খাবার-দাবারের আয়োজনে তারা বসে। সেই খাবারের টেবিলে পর্যন্ত তাদেরকে বলে, "হুজুর যা লাগবে নেন। এরা কিন্তু আমাদের ইসলামের ১২টা বাজায় দিচ্ছে।" তখন সেই হুজুরের নাকি খাবার আটকায়ে যায় গলায়। মানে খাবার খাচ্ছে, খাচ্ছে যখনই কথা তুলে সে থেমে কি বলবে? বলতেছে যে
আল্লাহ এদের গজব দেবে এরকম সেরকম। আবার কিছু, কিছু ব্যক্তির ব্যাপারে বলেও না ওদের সাথে কথা বলা যাবে না, এরা আমার নবীর গালাগালি করে। ইমরান বিন বশির ভাই যেহেতু গালাগালিও করেন না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আ আ আল্লাহর রাসূল বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তার ব্যাপারে যখন প্রশ্ন করে যে এ তো গালাগালি করে না, তার সাথে বসেন। তখন বলে যে না এ নাস্তিক। দেখেন একটা লোক নাস্তিক নাসিব ভাই। মানে এই লোকটা ইমরান বিন বশির ভাই, আমাদের তো আর তাকিয়াবাজির কোনো প্রয়োজন নাই। আমার সাথে ব্যক্তিগতভাবে যতদিন কথা হয়েছে কখনো তিনি বলেন নাই তিনি নাস্তিক। তিনি নাস্তিক নন, এটা এখন পর্যন্ত আমি সিওর। তো তাকে বানায় দেয় নাস্তিক। ওই যে মানে বিভিন্নভাবে চেষ্টাটাগুলোর মানে কি? যে কাউকে একটা লেভেল লাগাইয়া দেওয়া, কাউকে একটা লেবাস লাগাইয়া দেওয়া, কাউকে একটা ওই যে কাউকে একটু রয়্যাল এজেন্ট, একটু মোসাদের এজেন্ট বলে ফেললে তার সাথে তারে একটা সাইড করে ফেলা যায়, হ্যাঁ? এই যে একটা একটা ব্যানারে ফেলাইয়া দেওয়া, এই চেষ্টাটা তারা করে। সহজ যে চেষ্টাটা ডিবেটে আসা। ডিবেটে আইসা আমাদের দাঁত ভেঙে দিলেই হয়। তারা যদি সত্যকে এতই বিশ্বাস করে, তারা যদি মনে করে তারা ঠিক, তাদের কোরআন হাদিসে সব আছে, তাহলে এত লুকোচুরি কেন? যাই হোক, আমি ইমরান বিন বশির ভাইয়ের সাথে অপেক্ষাই করছি। আসিফ ভাই যদি আপনি আরেকটু এই ব্যাপারটাতে বলতেন যে তারা যে আ আগানে বাগানে চেষ্টা করছে, যেখানে চেয়ার রেডি, বসলেই হয়। আমাদের কাছেও আসতে হয় না। শুধু মোবাইল ফোনের ক্যামেরাটা ওপেন করা। এইখানে আমাদের দর্শকরা আপনার লাইভে যুক্ত হয়ে কথা বলেন না? আমার লাইভে যুক্ত হয়ে কথা বলেন না? বেশ খুবই সহজ বিষয়, যেটা আম আদমি সাধারণ মানুষরা পারছেন, তারা কেন পারছেন না? তারা কেন আসছেন না? তারা কেন আমাদের দাঁত ভাঙা জবাব দিয়া, উম এটা তো লাইভ, তাই না? রেকর্ডেড ও না। এখানে তো কোনো চক্রান্তের কোনো সুযোগ নাই। সরাসরি এই কথাগুলো করলেই তো হয়, তাই না আসিফ ভাই? হ্যাঁ, তারপরে যদি তাদেরকে যদি কেউ কথা বলতে না দেয়, তারা যদি কথা বলতে না পারে, আমরা যদি তাদেরকে আ তাদের বক্তব্য উপস্থাপন করতে না দিই, তাহলে তো জনগণই সিদ্ধান্ত নিবে, জনগণই দেখবে। সেখানে তো আর আমাদের কিছু বলার থাকবে না। আর যদি এরকম হয় যে তারা মা অনেক বিরাট আলেম, তারা তো আমাদের মতো চুনোপুটির সাথে কথা বলবে না। আমরা তো কোথাকার কোন চুনোপুটি এদের সাথে এত বিরাট আলেম কেন কথা বলবে? ঠিক আছে তাহলে একটু যারা একটু ছোট আলেম তাদেরকেই পাঠান। নাহলে তাদেরকেই আমরা তাদের সাথেই কথা বলি। অসুবিধা নাই। আমরা তো সেটা তো রাজি। একটু ছোট দেখে আলেমকে পাঠান। কিন্তু একটু পরিচিত যেন হয়। সে যেন একটু জানাশোনা হয়। আ তারা এমন লোকদেরকে পাঠায় যাদেরকে তারা বলতে পারবে পরে যে, এরা তো ইসলাম সম্পর্কে কিছু জানে না।" মনে করেন একটা আলেম একটা ছেলেকে তারা পাঠাইলো। এই যে মুশফিক মিনার কিন্তু আমাদের আলোচনাতে এসে বারবার বলে গেছে যে ডক্টর আবু বকর জাকারিয়া নাকি তাকে পাঠাইছে। আহমদুল্লাহ হুম। সাহেব নাকি তাকে পাঠাইছে আমাদের সাথে কথা বলার জন্য। আ তাকে নাকি এই অনুমতি দেওয়া হয়েছে যে আ নাস্তিকদের সাথে আলোচনা করার জন্য। তো এই মুশফিক মিনার তো এসে সব স্বীকার করে যায়। তাইলে আমরা যেই অভিযোগগুলা করি সে এসে বলে যে হ্যাঁ, সেগুলো সব সত্য। আমাদের সাথে মুফতি ইমরান বিন বশির ভাই যুক্ত হয়ে গেছেন। মুফতি ইমরান বিন বশির ভাই কেমন আছেন? ভালো আছি ভাই। আপনি কেমন আছেন? এই তো ভাই ভালো আছি। তাহলে ইমরান ভাই আপনি বলেন। আমি তাহলে একটু পজ রাখি আমার কথা। আপনি বলেন। জি, ইমরান বিন বশির ভাই, আমি দুঃখিত আপনাকে মানে আ এ এক কথায় কালকে যে আমরা যে আলোচনাটা করছিলাম, জি, জি, আমি বলছিলাম লাইভে যে আমি আসিফ ভাইয়ের সাথে কথা বলব। তো আসিফ ভাইয়ের জি। সাথে কথা বলেছি, তিনি রাজি আছেন, তিনি থাকবেন। এবং টপিক নির্ধারণ করা যেতে পারে। কি টপিকে কথা হতে পারে আপনি প্রস্তাব দিতে পারেন। সেই সাথে দর্শকদের একটু দায়িত্ব আছে। দর্শকদের বলি, আজকে এই লাইভটা ফেসবুকে চলছে। মানে আমি সাধারণত ফেসবুক থেকে লাইভ করি না আসিফ ভাই। একটু করে বাদ দিয়ে দেই। ফেসবুকটা বিরক্তিকর একটা প্ল্যাটফর্ম। তো আপনারা মুশফিক মিনার সাহেবকে মেনশন করতে পারেন। তিনি যদি এখানে কমেন্ট করেন আমি খেয়াল রাখবো। তাহলে তাকে আমি লিংক পাঠিয়ে দেব মেসেজ করে। তিনি যুক্ত হয়ে আমরা এখানে লাইভ আলোচনা করে নিতে পারি। এখানে তো লুকোচুরির বিষয় না। আপনি যদি একটু বলেন, মুফতি ইমরান বিন বশির ভাই কি বিষয়ে আলোচনা করতে পারেন? যেকোনো বিষয়ে আপনি রাজি আছেন কিনা? কি বিষয়ে আলোচনা হইতে না, পারে এবং এ জি। ইসলামের সংশয়ের দিক তো একটা না, অজস্র। আহ কোনটা নিয়ে কথা বলবো আমি যে আসলে বুঝতে পারছি না। তবে আমি যে ব্যাপারে আমি খুব ব্যথিত হয়েছি এবং কোনোভাবে মেনে নিতে পারিনি। যেমন আমি আপনাকে বলেছিলাম আগে, আমি যখন এগুলো আবার পড়ছিলাম, আমার কান্না আসছিল। আমি ফুঁপিয়ে কান্না করেছি। এনাম দেখেছে। এনাম এই ব্যাপারগুলো দেখেই সে সংশয়বাদী হয়েছে আমার মতো। তো বলল যে, কি পড়ছো আর কান্না করছো?" ও আমাকে বারবার জিজ্ঞেস করত। তো আমি আল বেদায়া ওয়ান নেহায়া থেকে যখন বনু কুরাইজার ঘটনাগুলো পড়েছিলাম আসিফ মহিউদ্দিন বেগকে ঠকানোর জন্য। সংশয়বাদী সংশয়.com এর লেখাগুলো পড়তাম যে ওনার দাঁত ভাঙ্গা জবাব দিব আমি। মানে মূলত উদ্দেশ্য ছিল এটাই আরকি। এরপরে ভাবলাম যে না, দাঁত আমারই ভেঙে গেছে। আমি আসলে কোনোভাবেই পারছি না। তো খুবই কান্না করতাম। কোনোভাবে মেনে নিতে পারিনি। অনেক গোঁজামিল আমিও দিয়েছিলাম মনে। কিন্তু আমার কাছে মনে হয়েছে না, আমি আসলে নিজেকেই ধোঁকা দিচ্ছি। এটা গোঁজামিল। তারপরে তো অনেক আলেমের কাছে গেলাম। আমি সদুত্তর পাইনি। তো এরকম অনেক বিষয় আছে। তো আমি সময়ের উপর ডিপেন্ড করবে আসলে কত সময়। যেহেতু একেকটা টপিকে আলোচনা দীর্ঘ হয়ে যায়। কারণ তারা গোঁজামিল দেবে, আমাদের উত্তর দিতে হবে।
সন্তোষজনক উত্তর তো পেতে হবে। কারণ উত্তর তো দিচ্ছেই। মুশফিকুর রহমান মিনারের ওয়েবসাইটের লেখাগুলো আমি পড়েছি। আমি সেখানে সদুত্তর পাইনি। আমি ওই গোঁজামিলই পেয়েছি। তো যা হোক, উনি যদি হয়তো লাইভে অন্য কিছু বলেন, ঠিক আছে, গ্রহণ করে নিতে পারি যদি গ্রহণযোগ্য বলে মনে হয়, সন্তোষজনক উত্তর পাই। তো সেই হিসেবে সময়ের প্রয়োজন আসাদ ভাই। তো যদি অনেক সময় হয় তাহলে হয়তো অনেকগুলো কথা বলব। আর যদি সময় কম হয়, ১ দিন হয়, তাহলে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করতে পারি। বনু কুরাইজা হতে পারে। তারপর হচ্ছে কিয়ামত সংক্রান্ত বিবরণগুলো হতে পারে। নবীর চরিত্রের অনেকগুলো দিক আছে। মেরাজের ঘটনা হতে পারে। ৫ ওয়াক্ত নামাজ কিভাবে আসলো? এমন অনেকগুলো বিষয় আছে। তো ১ম এ ইসলামে আমার কাছে মনে হয় দাসের হ্যাঁ, কুপ্রথা। জি। দাস প্রথা হতে পারে। হ্যাঁ, অনেক বিষয় আছে। এগুলো দাস প্রথা তো আসলে অনেক কথা বলতে হবে। তো বনু কুরাইজা আমার মনে দিয়া হয় সবচেয়ে শুরু হতে পারে। বেশি দরকার হচ্ছে ইমাম মাহাদি। এই মুহূর্তে মুসলিমদের ইমাম মাহাদি খুব দরকার। দুঃখিত এই কথাটা বলার জন্য। সারা বিশ্বে মুসলমানরা ধোঁয়ায় মারি খেতেছে। আচ্ছা। এখন এই মাইরটা যদি আপনি ফিলিস্তিনের কথা বলেন বা এই সব জায়গায় এই যে পাকিস্তান ইসলামিক সেন্টিমেন্ট থেকে তো যাদের পাঠাইছে এই জঙ্গিদের কাশ্মীরে, এইটার পাল্টাও মাইর খাবে, এটা কনফার্ম। কারণ এখন পুরো এই হামলার পরে তো ভারতকে, এমনকি আরবের দেশগুলো কিন্তু, ভারতের প্রধানমন্ত্রী ওই আরবের দেশে সৌদি আরব ভিজিটে গেছিলেন, সবাই কিন্তু তাকে নিন্দা জানাইছে যে আচ্ছা, ব্যতীত এটা এই সন্ত্রাসী হামলার জন্য, এবং তারা মুসলমান হিসেবে লজ্জিত, এরকম একটা বিষয়। মানে মুসলিম বিশ্ব তারা ইমাম যেটাকে বলে মাহাদি তো 57 দেশ। কয়েকবার এসে গেছে। এখন তারপরেও যদি না বুঝে, এটা নিয়ে কি বলবে আমি বুঝি না। এটা নিয়ে তো ওরা আসবে কিনা জানি না। কারণ কত মানুষ দেখেছে ইমাম মাহদি আসে, মুমিনরাই তাকে অবিশ্বাস করছে, তুলোধনা দিচ্ছে। এখন কে আসবেন, কবে আসবেন কে জানে? প্রত্যেক যুগের মানুষ হয়তো অপেক্ষা করবে একজন আসবে। তো এভাবেই যাবে মানুষগুলো অন্ধত্বের মধ্যেই। আমার কাছে মনে হয় হ্যাঁ, এটাও হতে পারে। ঠিক আছে। অ্যাম আসিফ ভাই কি বলেন? আসিফ ভাইয়ের কাছে কোন বিষয়টা বলে মানে যে আসিফ উপযুক্ত ভাইয়ের কাছে মনে যাচ্ছি, হচ্ছে? এবং আমরা একটু আরেকবার অনুরোধ করি যে মুশফিকুর রহমান মিনার, ওনার ফেসবুককে আপনারা মেনশন করতে পারেন। তিনি এখন যুক্ত হয়ে আমাদের সাথে আলোচনা করে নিতে পারেন, অথবা আসিফ ভাই, ইমরান ভাই বা যে কারোর সাথে তিনি যোগাযোগ করে পরবর্তী টপিকস ঠিক করে নিতে পারেন কি বিষয়ে তিনি কথা বলতে চান। আসিফ ভাই, আসলে কি বিষয়ে কথা বলা যায়? আমাদের কি কোনো বাউন্ডারি আছে যে আমরা এটা পারি না, নাকি কি বলেন আপনি? না, কোনো বাউন্ডারি নেই। যেকোনো ইসলামের যেকোনো বিষয় যেগুলো নিয়ে আমরা প্রশ্ন তুলি, যেগুলো নিয়ে আমাদের মধ্যে অনেক ধরনের আ মানে আলোচনা আছে, অনেক ধরনের আলোচনা আমরা করি। আ আমার তো খুবই ফেভারিট কয়েকটা টপিক আছে। যেমন দাস প্রথা। ইসলামে যে দাস প্রথা আছে, স্লেভারি সিস্টেম আছে এবং দাস কেনা-বেচা করা, বাজারে গিয়ে দাস পরীক্ষা-নিরীক্ষা করে দাসী কেনা। এই জিনিসগুলা যে পুঙ্খানুপুঙ্খভাবে একদম মানে খুঁটিনাটি বিষয়াদি পর্যন্ত ইসলামের যে ফিকের ভিতরে আছে যে কিভাবে দাস কিনতে হবে, যদি দাসী কিনে আনার পরে মাল পছন্দ না হয় তখন কি করতে হবে, মালটা যদি গন্ধ আসে তখন কি করতে হবে, এই জিনিসগুলো যে খুঁটিনাটি পর্যন্ত ইসলামের ফিকা গ্রন্থগুলোর ভিতরে বলা আছে, এইগুলা পড়লে না মানে মাথা খারাপ হয়ে যায়। হ্যাঁ, যে এই আধুনিক সভ্য জগতে আমি যখন ইসলামের এই ফিকার গ্রন্থগুলা পড়ি, তখন মাথা নষ্ট হয়ে যায় যে কিভাবে সম্ভব এভাবে ডিটেইলস এ বর্ণনা করা। যে একটা মুসলিম মুহাম্মদের কোন এক সাহাবী বা তাবেইন সে দাসী কিনতে বাজারে গেছে। এখন আ পরীক্ষা-নিরীক্ষা করছে যে এই দাসীটা ভালো হবে কিনা এবং সে মানে আবার গন্ধ শুঁকতেছে। গন্ধটা কেমন? মানে আ একদম আকাশ থেকে পড়তে হয়। কিভাবে সম্ভব এগুলা? এইটা নিয়ে যদি এই যে দাসপ্রথা, স্লেভারি সিস্টেম, ইসলামের স্লেভারি সিস্টেম নিয়ে যদি কথা বলা হয়, তাহলে তো আমি এটার জন্য একদম এক পায়ে রাজি। আ যদি ইসলামে যে শিশু বিবাহ আছে, সেটা নিয়ে যদি তারা কথা বলতে চায়, শিশুর সাথে বিবাহ এবং একই সাথে অপ্রাপ্তবয়স্কা বা নাবালিকা মেয়ের সাথে যে যৌন সঙ্গমের যে জঘন্য বর্বর অ ব বিষয়টার বৈধতা ইসলামে দেয়া আছে, এটা নিয়েও যদি কথা বলতে চায়, যদি বানু কুরাইজা গণহত্যা নিয়ে কথা বলতে চায়, যদি সাফিয়াকে নিয়ে কথা বলতে চায়, যদি মেরাজের ঘটনা, উম্মে হানির সাথে যে মুহাম্মদের একটা অবৈধ সম্পর্ক ছিল, অবৈধ বলতে ইসলামের দৃষ্টিতে অবৈধ বোঝাচ্ছি। আমাদের দৃষ্টিতে অবৈধ না। একটা নারী পুরুষের ভিতরে স্বাভাবিক প্রেমের সম্পর্ক থাকতেই পারে। এটা আমরা খারাপ কোনো দৃষ্টিতে দেখি না। যদিও আ মানে যদি তাদের ভিতরে একটা মানে সম্পর্ক থাকে, মোহাম্মদ এবং উম্মে হানির ভিতরে যদি একটা প্রেমের সম্পর্ক থেকে থাকে, একটা ভালো লাগা, ভালোবাসা, এটা তো ভাই মনের ব্যাপার। এই জিনিস এখানে তো আমরা হস্তক্ষেপ করি না। আমরা বলতে পারি না যে এটা খুব খারাপ কাজ করেছে। কিন্তু জি, আসিফ ভাই, মোহাম্মদের যে একটু সমস্যাটা
হ্যাঁ, বলেন। একটু আমি আবার ওইখান থেকে যাবো আসিফ ভাই, যদি আপনার ব্রাউজারটাকে একটু রিফ্রেশ দিতেন। অনেকে বলছেন সাউন্ড একটু প্রবলেম করছে, এটা আসিফ ভাইয়ের দিক থেকে নাকি কার দিক থেকে একটু জানাবেন। আপনি একটু ব্রাউজারটাকে জাস্ট রিফ্রেশ দিলেই হয়ে যাবে আসিফ ভাই, আমার মনে হয়। আমরা আচ্ছা আবার ওই তাহলে মোহাম্মদের সমস্যা ছিল কিনা ওইখান থেকে আপনার কাছ থেকে শুনবো আচ্ছা ঠিক। তাহলে আমি রিফ্রেশ দিচ্ছি, দেখি যদি আমি জি ডিসকানেক্টেড হয়ে যাই তাহলে আবার ঢুকছি। জি 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 নিশ্চয়ই। প্রিয় দর্শক, আপনারা মুশফিক মিনারকে আপনারা ইয়ে করতে পারেন, মেনশন করতে পারেন। এই যে সাউন্ডে প্রবলেম হচ্ছে আপনারা জানান, এটা আমার খুব ভালো লাগে, কারণ আমরা সবাই ওয়ান ম্যান আর্মি, মানে এখানে আমাদের আপনারা ফিডব্যাক দেন বলে আমরা সমৃদ্ধ করতে পারি। আসিফ ভাই যদি আপনি আর একটু কথা বলতেন তাহলে আমরা একটু নিশ্চিত হয়ে যেতাম। আমার আমি তো কথা কি ভালোই এখন শুনতে বোঝা পাচ্ছি। যাচ্ছে? আমার কথা কি এখন জি বোঝা জি যাচ্ছে? জি ভাই আচ্ছা। পরিষ্কার। আপনি তাহলে ওইটাই বলেন যে মোহাম্মদের যে ত্রুটিগুলো ছিল সেখান থেকে যদি একটু কন্টিনিউ করতেন। জি যে জিনিসটা বলছিলাম যে উম্মে হানি মুহাম্মদের বাল্যকালের প্রেমিকা ছিলেন। এটা খুবই স্বাভাবিক ব্যাপার। আমারও বাল্যকালের প্রেমিকা ছিল। আ বাল্যকালে ভালো লাগা, ভালোবাসা এটা প্রত্যেক মানুষের ভেতরেই থাকে। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে যে মোহাম্মদ প্রেম করেছে ঠিকই, আ এবং রাতের বেলা গিয়েছে ঠিকই ওই মেহানির বাসায়, যখন তার স্বামী বাসায় ছিল না সেই সময় বাসায় তো গেছে ঠিকই, থেকেছে ঠিকই। কিন্তু আবার প্রেমকে হারাম করে দিয়ে গেছে। প্রেম ভালোবাসা এগুলাকে হারাম করে দিয়ে গেছে। এগুলা কেউ করতে পারবে না। সে নিজে করেছে। আ আপনি যদি দেখেন যে মোহাম্মদের কিন্তু এই ধরনের ঘটনার সংখ্যা অনেকগুলা। একবার একটা দাসী এসে মোহাম্মদের হাত ধরে মদিনার কোনো একটা জায়গায় নিয়ে গেছে। মোহাম্মদের একদম হাত ধরে মোহাম্মদকে নিয়ে গেছে। মোহাম্মদ তার সাথে আবার গেছে। না করে নাই। হুম তার সাথে কোন জায়গায় গিয়ে কি করেছে সেটা তো আর আমরা জানি না। কিন্তু গেছে ঠিকই। তারপরে হচ্ছে গিয়ে আ বা জয়নবকে দেখে তার কামনা জেগেছে, সেই কারণে সে তার পালিত পুত্রকে দিয়ে তালাক দেওয়ায় তারপর বিয়ে করেছে জয়নবকে। সেগুলা সবই ঠিক আছে। যদি প্রেম ভালোবাসা ২ জনের ভিতরে থাকে তাহলে তো আমরা সেটাতে আপত্তি করি না। কিন্তু যদি এটা নিয়ে মুশফিক মিনার বিতর্ক করতে চায় যে উম্মে হানির সাথে মোহাম্মদের কোনো প্রেমের সম্পর্ক ছিল না, বা কোনো যৌন সম্পর্ক ছিল না, বা ভালো লাগা ভালোবাসা কিছু সম্পর্ক ছিল না। ভাই-বোনের সম্পর্ক ছিল যেটা তারা দাবি করে। যে ভাই-বোনের পবিত্র সম্পর্ক ছিল। ভাই-বোনের সম্পর্ক যেমন আমাদের কাছে পবিত্র, প্রেমিক-প্রেমিকার সম্পর্ক আমাদের কাছে পবিত্র। আমাদের কাছে এটা কোনো খারাপ সম্পর্ক না। কিন্তু ইসলামের যে হিপোক্রেসিটা, যে মুহাম্মদের যে হিপোক্রেসিটা অন্যকে করতে দিবে না, কিন্তু সে নিজে করবে। আমরা এই জায়গাটা ফোকাস করি। যে এই জায়গাটাতে মুহাম্মদ যেই মানে ইয়াটা করেছে, হিপোক্রেসিটা করেছে। তো এই বিষয় নিয়েও যদি আলাপ করতে চাই, মেহানি বিষয় বা মেরাজ বিষয়ে যদি আলাপ করতে চাই, তাহলে আমরা সেটাতেও রাজি আছি। আমি তো এই রকমের অনেকগুলা পয়েন্ট বলতে পারি, যেই পয়েন্ট গুলাতে আমি আলোচনা করতে রাজি আছি। তারা যদি কোনো একজন প্রখ্যাত আলেমকে নিয়ে আসেন, তারপরেও আমি রাজি আছি। আমাদের মুফতি ইমরান ভাই যদি থাকেন তাহলে তো আমার জন্য খুবই ভালো হয়। আমি আরবি-টারবি এত ভালো পারি না। অল্প-স্বল্প একটু গুতায় ইয়া করতে পারি। উনি তো এই বিষয়ে এক্সপার্ট হবেন। উনি সব গড়গড় করে বলে দিতে পারবেন। আমার যেটা দুর্বলতা আছে সেটা ইমরান বিন বশির ভাই এটা মানে কভার করতে পারবেন। এবং ইমরান বিন বশির ভাইয়েরও যদি কোনো একটা বিষয় সম্পর্কে, যেমন ধরেন অনেক সময় মুমিনরা এমনভাবে আসে যে ইমরান ভাইকে হয়তো একটা অ্যারিস্টটলের কিছু একটা নিয়ে পট করে জিজ্ঞেস করে ফেলবে। হ্যাঁ? ইমরান বিন বশির ভাইকে। কিন্তু ইমরান বিন বশির ভাইয়ের তো এটা তো বুঝতে হবে যে ইমরান বিন বশির ভাই মাদ্রাসা লাইন থেকে পাস করে আসা একজন মুফতি। উনি হয়তো অ্যারিস্টটলের আ বা আনমুভার মু আ আ মানে ১ম যে মুভ করে, যে বস্তুটা ১ম মুভ করে সেটার যে একটা অ্যারিস্টটলের একটা ইয়া আছে, আ সেইটা সম্পর্কে হয়তো ইমরান বিন বশির ভাই তেমন একটা ভালো জানেন না। আ বা কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট জিনিসটা কি? এটা বিষয়ে হয়তো ইমরান ভাই ভালোভাবে জানেন না। এই বিষয়ে হয়তো আমি কথা বলতে পারবো। আবার এমন অনেক বিষয় আছে যে এই বিষয়গুলা ইমরান বিন বশির ভাই অনেক ভালো জানেন, যেটা আমি হয়তো বুঝতেও পারব না যে এটা কি জিনিস। তো যে জিনিসটা বলতে চাই যে অনেক মুমিন এসে ইমরান ভাইকে এই যে ফিলোসফিক্যাল কিছু কোয়েশ্চেন করে বোঝাবার চেষ্টা করে, এই যে দেখো নাস্তিক পারে না, নাস্তিক পারে না। হ্যাঁ? নাস্তিক তো ফিলোসফি সম্পর্কে এটা জানে না, বা বিগ ব্যাং থিওরি সম্পর্কে এটা জানে না। আরে এটা উনি জানবেন কিভাবে? উনার তো এটা ফিল্ড না। একেকজন তো একেকটা ফিল্ডে মাস্টার। এখন যদি আমি আ মেসিকে যদি আমি ক্রিকেট খেলতে নামায় দেই, ব্যাট হাতে দিয়ে ক্রিকেট খেলতে নামায় দেই, মেসি তো ক্রিকেট খেলতে পারবে না। স্বাভাবিক ব্যাপার। আবার যদি আমরা আ আ আ সেবাগকে যদি আমরা ফুটবল আ দিয়ে মানে মেসির সাথে খেলতে পাঠাই, সে তো পারবে না। যে যেই ফিল্ডে এক্সপার্ট তাকে সেই ফিল্ডেই কথা বলতে হবে। সেই ফিল্ডে প্রশ্ন করতে হবে। আমাকে যেই ফিল্ডে আমাকে যদি এখন আরবি ভাষা নিয়ে কিছু একটা জিজ্ঞেস করে, আমি তো মানে দাঁত ভেঙে যাবে আমার। আমি তো পারব না সেটা। এখন ইমরান বিন বশির ভাইয়ের যেই ইয়াটা আছে, যেই বিষয় সম্পর্কে উনি কম জানেন,
আমি হয়তো সেই বিষয়ে একটু বেশি বলতে পারবো, বা আমি যে বিষয়ে কম জানি ইমরান বিন বশির ভাই হয়তো সেই বিষয়ে অনেক বেশি ভালো বলতে পারবেন। তাহলে উনারাও যদি এই রকমের একটা নিয়ে আসেন, যে ব্যালেন্স একটা টিম নিয়ে আসেন, বা ২ জনের টিম বা ৩ জনের টিমও যদি হয়, যদি তারা মনে করে যে হুম। ২ জনে হবে না, ২ জনে কুলাবে না, তাহলে ৩ জনের টিমও আনতে পারেন, ২ জন আলেম আনতে পারেন। আমরা সেটাও রাজি আছি। তাহলে সেরকমের একটা ব্যবস্থা আপনারা জি। করতে পারেন। আমি সেটাতে রাজি আছি। ভাই। অনেক ধন্যবাদ আসিফ ভাই। আপনি একটা বিষয় বলছেন যে তারা ফট করে একটা বিজ্ঞানের কথা বলে, আমি ওইখানে একমত না। তারা লিখে আনে, ওই যে স্লাইড নিয়ে আসে। লিখে ওই যে রাহুল মানে ওই স্লাইডের মধ্যে যা লেখা, একটা জায়গায় লিখে আনছিল না যে কোনো একজন নারী মারা গেছে বা পুরুষ মারা গেছে, সেইটারে সে পুরুষ ওইটা যেটা লিখছে ওইটাই পড়ছে, কারণ তারা যেটা লিখে দিয়েছে এর বাইরে তার চিন্তা নাই। আমরা অনেক সময় লিখতে ভুল করলে আর ওই পয়েন্ট দেখে 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 বলে, মানে লিখে আনছে তো স্লাইড সে, মানে এই এক্সাম দেওয়ার মতো আর কি। নকল করে না, আমরা দেখতাম কলেজে ওই যে ছোট ছোট করে নকল নিয়ে যেত, প্রশ্ন কোনোভাবে করে যেটা কমন পড়ে ওইটা দেখে দেখে ওইটাই লেখে, এইরকম আর কি। তারা ওই স্লাইড নিয়ে আসে এবং তাদের ওই উপস্থিত বুদ্ধিও নাই। তারপরে তাদের জন্য শুভকামনা। আসিফ ভাই, আমি একটা জিনিস যুক্ত করতে চাই, ইমরান ভাইয়ের কাছে শেষ শুনবো যে ডিবেটের প্রসঙ্গে। বাংলাদেশে যারা ওয়াজ মাহফিল করেন, সেলিব্রিটি বক্তা যারা আছেন, তাদের মধ্যে আহমদুল্লাহ বলেন, মিজানুর রহমান আজহারি বলেন, তাদের যে কি ফ্যান ফলোয়ার, যেহেতু বাংলাদেশে 90% ধরে নিচ্ছে মুসলমান, তাহলে সেই মুসলমানদের এবং নাস্তিকদের যে আপনি যদি পার্সেন্টেজ দেখেন, তাহলে সেই তুলনায় তাদের তো ৫-৬ গুণ বেশি তাদের ফ্যান ফলোয়ার। সেই অনুযায়ী তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে ফলোয়ার বেশি। তারপরও তাদের যদি ভিউ কাউন্ট করেন, তাদের মানুষ কথাবার্তা শোনার যদি দেখেন, তাহলে আমাদের বাংলাদেশের যারা ধর্মের সমালোচক তাদের ধারে কাছেও তারা না। এখন তাদের কন্টেন্টগুলো তার একটা সমস্যা পাবেন যে ক্লিক বেট, মানে স্ত্রীর অমুক জায়গায়, আমি আর বলছি না, এই থাম্বনেল গুলো আপনারা সার্চ করেন, যত ধরনের ব্যক্তিগত বিষয়ের সব ফটো পাবেন এই তাদের থাম্বনেল থেকে। হ্যাঁ, তারপরও ওই ক্লিক বিট থাম্বনেল টাইটেল দিয়েও দেখা যায় যে তাদের ওই ভিউ টিউ নাই, মানুষ তো পাত্তা দেয় না। এরপরে যদি মনে করেন যে ওয়াজ মাহফিল, তারা যে মানুষদেরকে হায়ার করে, এইখানে তো বড় একটা সংখ্যক মাদ্রাসার ছাত্র তারা ওইখানে যাইতে বাধ্য। যেমন কেউ আওয়ামী লীগ করলে তাকে আওয়ামী লীগের সমাবেশ এলাকায় হলে তার যাইতেই হবে, কোনো কথা নাই। এবং তার আত্মীয় স্বজন নিয়েও যাইতে হবে মানুষ বেশি দেখানোর জন্য। যদি নাস্তিকদের উন্মুক্তভাবে কথা বলতে দিত, কল্পনা করেন সোহরাওয়ার্দী উদ্যানে আসিফ মহিউদ্দিন ভাই সমাবেশে বক্তব্য রাখছেন, সেখানে কয়েক গুণ মানুষ বেশি হতো। এর অনেক কারণ আছে, কারণ এই যে ধর্ম চর্চা না করা, এটা একটা বিশাল সাধনা। এটার জন্য হাইলি ডেডিকেটেড হইতে হয়, এবং হাইলি ডেডিকেটেড পার্সন, মানে বাংলাদেশে তসলিমা নাসরিন কত বড় থ্রেট। তারপরে আমি তার একটা জায়গায় যাওয়ার আমার আমার সুযোগ হয়েছিল, পরিবাগে। সেইখানে কোন দূর দূরান্ত, চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড় থেকে মানুষ আসছেন শুধুমাত্র তার জন্মদিন সেলিব্রেট করার জন্য। তো সেখানে কিন্তু তসলিমা নাসরিন নাই। তো তিনি ওখানে গেলে কি পরিমাণ মানুষ হবে, কি পরিমাণ মানুষের ভালোবাসা, এই জিনিসটাকে কিন্তু এই ইসলামপন্থীরা নোটিস করে। যখন বিতর্ক হয়, রাহুলের মতো একজন লোক, যিনি কিনা ইসলামপন্থীদের মধ্যে এত পরিচিত নন, তারপরেও সেখানে কিন্তু লাইভ চলাকালীন অবস্থায় ৬০-৭০ হাজার মানুষ বোধহয় একসাথে দেখছিলেন, বা আর একটু বেশি বা কম। তার মানে ব্যাপক একটা আগ্রহ আছে মানুষের, এই ডিবেট আলোচনা মানুষ জানতে চায়, বুঝতে চায়। সুতরাং ইসলামপন্থীদের উচিত হবে তারা এই বিষয়ে এগিয়ে আসা। একা ওই মাইক নিয়ে চিপা চাপায় বা কোনো জায়গায় হুমকি ধমকি দেওয়া, এগুলো আসলে এখন আর চলে না। মানে মানুষ বুঝে যায়, আপনি যতই বলেন না কেন ইমাম মাহদি আসবে, মানুষ জানে। এই সিরিয়ার অবস্থা দেখে, গাজার অবস্থা দেখে, যে মুসলিমরা মাইর খায়, আল্লাহ তাদের সাহায্য করে না, এটা মানুষ এখন বুঝে গেছে। সুতরাং তাদের ইমানও যদি আপনারা রক্ষা করতে চান, তাহলে আপনাদের তেলেসমাতি জ্ঞান বিজ্ঞান দিয়ে একটু দেখান, একটা বিতর্ক হোক। মুফতি ইমরান বিন বশির ভাই, আপনি কি মনে করেন বিতর্কটা কেন হ্যাঁ, জরুরি? বিতর্ক তো অবশ্যই জরুরি ভাই। মানে সচেতন যারা আছে তাদের কাছে কিন্তু ধর্মের ব্যাপারটা স্পষ্ট। এবং আপনি যে বললেন যে আসিফ মহিউদ্দিন ভাই কোথাও গেলে, তসলিমা নাসরিনরা কোথাও গেলে অনেক মানুষ হবে। হ্যাঁ, অবশ্যই। এখানে অবশ্য কম্পিটিশনটা খুব একটা মানে আ ঠিক না আমার কাছে মনে হয়। কারণ দেখুন, আসিফ মহিউদ্দিন ভাইকে যারা শোনেন, আপনাকে যারা শোনেন, এখন আমাকে যারা শুনছেন, আমি মনে করি এদের একজনও ওই আহমদুল্লাহ সাহেব, আজহারী সাহেবের সামনে যারা থাকেন, এদের হাজারের চাইতে উত্তম এরা। এটা আমি মনে করি, কারণ এটা স্পষ্ট। তো আমাদের কমেন্ট বক্স চেক করলে আমরা বুঝি। মনে করুন ১০০ কমেন্টের মাঝে ২-১ টা কমেন্ট এমন থাকে, তখন আমি বুঝে ফেলি যে এ পাক্কা মুমিন ভাই। মানে গালিগালাজ, গালি দিতেও পারে না তারা, বানানটা ভুল করে। তো আমি মাঝে, মাঝে খুব এই যে সুন্দর শ্রদ্ধার এই সঙ্গে যে বলি এই যে একজন লিখছেন, এই যে একজন লিখছেন যে আমি ডিলিট করতে চাই আপনার সাথে। হ্যাঁ।
এভাবেই। জি। তো মাঝে, মাঝে টাইপ মিস্টেক হতে পারে কিন্তু মুমিনরা গালাগাল দিতেও পারে না। বানান এক লাইনে ৩-৪ টা ভুল করে। তা আমি খুব শ্রদ্ধার সঙ্গে বলি, "ভাই অন্তত গালিটা সুন্দরভাবে শুদ্ধভাবে শিখুন।" তা কি বলবা? তো এরা এদের সংখ্যা কিন্তু ভাই বেশি। বাংলাদেশে বেশি। তো এমনও হতে পারে আসিফ মহিউদ্দিন ভাইয়ের মতো একজন মানুষ যদি ওখানে যায়, মুমিনরা আসবে হয়তো চাপাতি নিয়ে আসবে। আর মনে করেন ১০ জন মানুষও যদি আসে আসিফ ভাইকে ভালোবেসে, তারা এই যুগের শ্রেষ্ঠ মানুষ। তো না, না আমি কম্পিটিশন বলছিলাম যে যদিও হ্যাঁ, হ্যাঁ, যদি ওইটা বাস্তবতা হইতো যে আসিফ মহিউদ্দিন হ্যাঁ। বাংলাদেশে বক্তব্য রাখতে পারেন, তাকে কেউ মারবে না। তাহলে এই স্রোত আমি এটা কল্পনা করছিলাম আরকি। যদি এটা আপাতত আমরা ভাই সেইটা বাস্তব আমাদের করার জন্য তো হুজুররা কাজ করি। বাংলাদেশে যেভাবে ওয়াজ করেন, এভাবে যদি আমাদের মুক্তমনা যারা আছেন, আসিফ মহিউদ্দিন ভাইয়ের মতো জ্ঞানী-গুণী আলোকিত মানুষ যারা আছেন, এরা যদি আলোচনা করতে পারতেন, এই সুযোগ যদি ইসলাম দিত, তাহলে তো ইসলামই থাকতো না। আপনি কি বলছেন এটা? ইসলামই তো থাকতো না। কথা বলার সুযোগ তো নাই। ১৪৫০ বছর ধরে ইসলামের ইতিহাসে তো এটাই হয়ে আসছে। নবীর সমালোচনা যারাই করেছে, যৌক্তিক সমালোচনা করেছে, নবীর যুগে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার পরবর্তী যুগে খোলাফায়ে রাশিদিন তাই করেছে। এবং সর্বযুগে এটাই হয়ে আসছে। হ্যাঁ, কয়েকশো বছর পরে গিয়া নবীর ভালো, ভালো কথাগুলোই প্রচার প্রসার হয়েছে। কিছু সরলমনা মানুষ এখন নবীকে যেভাবে জানে, সেটা হচ্ছে ওই যে নবীর মনে করেন ওই যে গল্প আছে না? বুড়ি কাঁটা বিছিয়ে রাখার গল্প। যেটা এখন আহমদুল্লাহ সাহেবরাই বলছেন যে, "না এটা তো ভুল, এটা তো মিথ্যা, এটা তো গাঁজাখড়ি কথা। এরকম কোন কথা হাদিসে নাই।" কিন্তু হাদিসে যেগুলো আছে, ওই হুয়াই ইবনে আখতাবকে কিভাবে জবাই করলো, কাব বিন আশরাফকে কি মিথ্যা প্রতারণার মাধ্যমে তাকে হত্যা করলো নির্মমভাবে। আসমা বিনতে মারওয়ান হুম। একজন মহিলা, তাকে কিভাবে হত্যা করা হলো। আবু রাফে কিভাবে হত্যা হলো, নিহত হলো। এগুলো কিন্তু সহিহ হাদিসের কথা। কিন্তু ওই যে নবীকে যেভাবে চিত্রিত করা হয়েছে, সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে, নবী খুব দয়ালু। হ্যাঁ? সেটা কিন্তু এখন আলেমরাই বলছেন মিথ্যা। এটা জাল হাদিসও না এটা। তো এখন আমরা কিছু সরলমনা মানুষ আছে, শিক্ষালাভে বঞ্চিত কিছু মানুষ আছে, এরাই কিন্তু ইসলামের শিকার হচ্ছে। এরাই হয়তো ৭২ হরের লোভে এরা কিন্তু আসলেই ভালো। আমি ইমামতি করেছি, আমি কিছু মানুষকে জানি। এরা আসলে আলেম ওলামাদের কথা শুনে এরা তাহাজ্জুদ পড়ে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, হালাল হারাম বেছে চলে। মানে পুরো জীবনটা একটা সীমাবদ্ধতার মধ্যে কাটাচ্ছে। কিসের লোভে? কিসের আশায়? হয়তো আখিরাতে গিয়ে ভালো একটা জীবন তারা যাপন করতে পারবে। তাদেরকে মানে আনলিমিটেড সেক্স আপনি যেগুলোই বলেন, এগুলো তো কোরআন হাদিসের কথা। এগুলো বলতে লজ্জা লাগছে যদিও। তো কোরআন হাদিসের কথা বলতে লজ্জা পাওয়া উচিত না। এই যে ৭২ হুর বলেন, আনলিমিটেড সেক্স বলেন, মানুষ বার্ধক্যকে ভয় পায় ভাই। আপনি চিন্তা করেন লোভটা কেমন? আমরা সবাই কিন্তু বার্ধক্যকে ভয় পাই। এই যে আমার চুল মাঝে, মাঝে পাকে টেনশনের কারণ এটা বয়সে না। একটু হতাশ হই। আহারে! বৃদ্ধ হয়ে যাচ্ছি। আমার মা যখন দেখি দুর্বল হয়ে যাচ্ছে, বৃদ্ধ হয়ে যাচ্ছে, আমার কাছে খুব কষ্ট লাগে। আরে! কিছুই করতে পারলাম না। মা বৃদ্ধা হয়ে যাচ্ছেন, বাবা বৃদ্ধ হয়ে যাচ্ছে। আমরা সবাই বার্ধক্যকে ভয় পাই। কোরআন নবীজি এই লোকটা দেখিয়েছে যে জান্নাতে তোমরা বৃদ্ধ হবে না। মানে একদম ৩৩ বছরের তাগড়া যুবক থাকবে, আনলিমিটেড সেক্স করতে পারবে। এমন লোভনীয় অফার, হ্যাঁ? এগুলোতে আসলে বিশ্বাস করতে ভালো লাগে আমাদের। আমরা মানে আমি ইমরান ভাই অনেকটা পতিতাবৃত্তি তো একটা আসলে কষ্টের পেশা। মানে এটা খুবই প্যাথেটিক, তাই না? একজন মানুষ তার দেহ বিক্রি করতে হ্যাঁ, হ্যাঁ, হয়, হ্যাঁ। বাধ্য হন। কখন বাধ্য হন? খুবই এটা আসলে কোনো ইয়ে না। আর যদি স্বেচ্ছায় কেউ অনেক দেশই তো আছেন যে তা মানে জাস্ট তিনি অনেক তার পার্টনার, একেক দিন একেক পার্টনার থাকে, এটা তার স্বাধীনতা। কিন্তু জি, জি। একটা স্বাধীনতা। ধর্ম কত বড় নোংরা হলে পরে জান্নাতে আপনাকে পতিতার লোভ দেখায়। মানে একদম কাঁচা ভাষায় বললে হুম। বেশ্যা দেওয়া হবে। তাও আবার ৭২ টা এবং সেই বেশ্যার বিবরণ। মানে বেশ্যা তো গালি নয় আমার কাছে। আমি তাদের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু এইরকম একটা নির্মম কাজকে সেকে লোভ দেখানো হচ্ছে যে তুমি এইটা করলে, বোমা মারলে, মানুষকে এই করলে তোমার বেশ্যা দেওয়া হবে ৭২ টা। মানে এবং সেইটা দেখে পুরুষরা, এই মুসলিম পুরুষরা সেটা বিশ্বাস হ্যাঁ, করে। এবং দেখেন সেটাই। লোভ যে এখন দেখাইছে আসলে যে লোভে পড়ছে ২ শ্রেণী কেমন? এই যে এবং সরলমনা এবং মানুষরা থাকবে বিশ্বাস করছে। এবং মানে থাকবে বুফে সিস্টেমে। বুফের মতো আপনি এই হুম, টেবিল থেকে ওই যত টেবিলে যাবেন, খাবেন, নেবেন। হুম। নরম বিছানা, কি বলবো? উঁচু, উঁচু বিছানা। কেন বলেছে কি জানি উঁচু মানে মানে সব সেক্সুয়াল ব্যাপার-স্যাপার। এগুলো আসলে নবীজি সাহাবা কেরাম এমন ছিলেন। ১৪৫০ বছর আগে। মানুষ তো স্বাভাবিকভাবে এটা তার প্রকৃতির নিয়ম যে নারীর প্রতি খুব অ্যা হবেন, মোহিত হবেন স্বাভাবিক এটা। তো আরবরা আসলে বেশি। এখনকার আরবের দেখেন না আপনি যে দাদা, বাবা, ছেলে একসঙ্গে বাংলাদেশী মেয়েদেরকে ধর্ষণ করে। তো ১৪৫০ বছর আগে এদের অবস্থা আরো ভয়াবহ ছিল। যাদেরকে আমরা সাহাবা বলি, সাহাবা কেরাম বলি। তো নারীর লোভ এদের মাঝে খুব প্রকট ছিল। সে কারণে নবী হয়তো এই লোভটাই বেশি দেখিয়েছে। লোভ আরো আছে। তো এই লোভটা বেশি দেখানো হয়েছে।
আচ্ছা, ঠিক আছে। তো তাহলে আমরা আসিফ ভাই একটু আ আপনি যদি একটু শেষ করে দিতেন আপনার বক্তব্য দিয়ে যে আমরা আসলে অপেক্ষাই করি তাহলে ডিবেটের জন্য তারা রাজি হন কিনা কেউ তাদের মধ্যে। একটা ডিবেট হওয়া উচিত। অনেক মানুষের অপেক্ষা। এখানে মন্তব্য করছেন। দর্শকরা একটু জানাবেন আপনারা কেমন ডিবেট চান, কিভাবে চান? জি, আসিফ ভাই। তো ডিবেটে যে হতে হবে এমন কোনো কথা নাই। যদি এরকম হয় যে আলোচনা বা তারা যদি আমাদেরকে কিছু তথ্য প্রমাণ দিয়ে বোঝানোর চেষ্টা করতে চান, তাহলে তারা তো সেটাও করতে পারেন। আ এখন যেই সমস্যাটা হচ্ছে যে তারা যেই আ শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে উঠে এসছেন, সেই শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে যে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ একটা কালচার। যে হুম। তারা এক জায়গায় বসে কিছু কথা বলবে এবং সেখানে নিচে অনেকগুলা লোকজন বসে থাকবে। তারা সবাই একটু পরে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, হ্যাঁ, ঠিক কইছেন হুজুর, ঠিক কইছেন হুজুর। এটা বলবে। এখন এইটা তো কোনো জ্ঞান ভিত্তিক সমাজের সমাজে এই ধরনের ঘটনা ঘটে না। জ্ঞান ভিত্তিক সমাজে যেই ঘটনাটা ঘটে, যেমন ধরেন সক্রেটিসের আমলে যেইটা ঘটেছে গ্রিসে। সক্রেটিস বিভিন্ন ধরনের প্রশ্নের মাধ্যমে একজন মানুষ তাকে প্রশ্ন করছে, সে আবার সেটার উত্তর দিয়ে তাকে আবার প্রশ্ন করছে। ডায়ালেকটিক মেথডে প্রশ্নের মাধ্যমে সক্রেটিস যেটা নিয়ে আসতেন যে আ সত্য বোঝার বা সত্য জানার চেষ্টা করতেন এই পদ্ধতিতে, প্রশ্নের মাধ্যমে। এইরকম যদি একটা পরিস্থিতি আমরা তৈরি করতে না পারি আমাদের সমাজে, যে আপনি যেই হন না কেন, আপনাকে আপনার মতামতের আমি কঠোর সমালোচনা করতে পারি বা আপনার সাথে দ্বিমত করতে পারি। আপনার আমার দ্বিমতটা আপনার শুনতে হবে। আমি মানে ইউরোপের ইউনিভার্সিটি গুলাতে দেখেছি, যত বড় প্রফেসরই হোক না কেন এখানে, একটা বাচ্চা ইয়াং ছেলে গিয়ে ইউনিভার্সিটির রুমে মানে ক্লাসরুমে বসে প্রফেসরের মুখে তর্ক করছে, মুখে কথা বলে যাচ্ছে। যেটা আমাদের দেশে আমরা হয়তো কল্পনাই করি না যে হ্যাঁ, স্যারের মুখে আবার কথা। মানে আমাদের কালচারটা এরকম ছিল। আমি যেই শিক্ষা ব্যবস্থা থেকে উঠে আসছি, যে স্যার যেহেতু বলছে বা হুজুরে যেহেতু বলছে, এটা তো মানে এটাই তো মানে বিরাট একটা ব্যাপার। এইটার তো বিরোধিতা করাই যাবে না। কিন্তু এখানে আসার পর আমি দেখেছি এই বিরোধিতাটা করাটাই হচ্ছে আ বা দ্বিমত করাটাই হচ্ছে এইখানে একটা জ্ঞানের প্রকাশ হিসেবে দেখা হয় যে আপনি এইটার বিরুদ্ধে কথা বলছেন। এখন এই পরিস্থিতিটাই আমরা আসলে তৈরি করতে চাই, যে আমাদের আলোচনাগুলো আমরা কেন এত মানে এত করে চাচ্ছি আলোচনাগুলা। আলোচনাগুলা চাচ্ছি এই কারণে যে আমরা এমন একটা কালচার তৈরি করতে চাই, যেই কালচারে আমি একটা কথা বলবো, আপনি এর বিরোধিতা করবেন। আপনার পক্ষে আপনি যুক্তি তুলে ধরবেন, আমার পক্ষে আমি যুক্তি তুলে ধরবো। এই ২ পক্ষের যুক্তি মানুষজন দেখবে এবং মানুষজন সিদ্ধান্ত নেবে। মানুষজন এই ২ পক্ষের যুক্তি, তথ্য, প্রমাণ যাচাই করে মানুষ তাদের সিদ্ধান্ত নিবে। মানুষ তাদের বুঝটা বুঝে নিবে। আমরা এই রকমের একটা মানে সংস্কৃতি তৈরি করতে যাচ্ছি। এরকম একটা সংস্কৃতি ডেভেলপ করতে চাচ্ছি। আর আপনাদের হুজুরদের যে সংস্কৃতিটা আছে বাংলাদেশে, সেই সংস্কৃতিটা কোনো জ্ঞান ভিত্তিক সমাজের সংস্কৃতি না। এটা হইতে পারে না। যে এক পক্ষ একটা লোক বলবে আর সবাই হুজুর, হুজুর, ঠিক কইছেন হুজুর, ঠিক কইছেন হুজুর, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এইটা কোনো জ্ঞান ভিত্তিক সমাজের সংস্কৃতি না। আমরা শুধুমাত্র এইটার জন্যই এই কাজগুলা করতে চাই। এখন দেখেন অনেকে বলতে পারে যে ওরা হিট হওয়ার জন্য, পপুলার হওয়ার জন্য। আমরা তো হিট অলরেডি আছি। আমরা অনেক হিট আছে। আমাদের আর হিটের দরকার নেই। আচ্ছা যান, যদি এটাই আপনাদের মনে হয় যে আমরা হিট হওয়ার জন্য এটা করতেছি, তাহলে আপনাদের চ্যানেল থেকেও সেগুলা আমরা প্রচার করেন। তাহলে তো আপনারাও হিট হইলেন। আপনারাও তো এরকম বাংলাদেশের যে মুমিন, তাদের কাছে আপনারাও হিট হলেন যে আপনারা নাস্তিকদের দাঁত ভাঙা জবাব দিয়েছেন। তাহলে তো ২ পক্ষই থাকলো। আমরাও হি যদি হিট হইতে চাই, হিট হইলাম, আপনারাও হিট হইলেন। তাহলে তো আর সমস্যা রইল না। তাহলে এখনো আসতে সমস্যাটা কোথায়, সেটা তো আমি বুঝতে পারছি না।